मुझे लगता है कि ये जो नई पीढ़ी है जेन जी जेन अल्फा, ये अभी जो हमारी एग्जिस्टिंग पीढ़ी है उससे ज़्यादा ऑनेस्ट है। मुझे अगर आंख मूंदकर विश्वास रखने के लिए कहा तो मैं जेन जी पर विश्वास रखूंगा। नीट প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল হয়েছে দেশ। আন্দোলন সামাল দেওয়ার নামে দেশের যুব প্রজন্মের উপর অত্যাচার দমন পীড়নের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে। বিরোধীদের লাগাতার প্রশ্নের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার প্রশ্ন উঠছে, পুলিশকে এই নির্মমতার নির্দেশ দিল কে? এই আবহে বৃহস্পতিবার জেনজির মন বুঝতে তাদের সঙ্গে বৈঠকে বসেন আরএসএস প্রধান মোহন ভাগবত। इफ दैट थिंग इज नॉट हर्ड, एजिटेशन पर जा सकते हैं। अभी जो हुआ है ग्रीवेंस तो जेन्युइन है। हम लोग जेन जी की आयु में थे तो हमारी पीढ़ी का स्वभाव ऐसा था कि बड़े जो कहते थे वो मान लेते थे, हम क्वेश्चन नहीं करते थे। तो उस समय की परिस्थिति। अभी जेन जी, वो जेन अल्फा, वो प्रश्न पूछते हैं, उनको लॉजिकल आंसर चाहिए, करेक्ट, और इसके साथ प्यार चाहिए। प्यार है तो ये आंसर दे सकते हैं। I think it's little too late, don't you think? They should have had an interaction on 20th July when these kids were beaten up. आंदोलन नहीं होता अगर इतने सारे देश के युवा सड़कों पर नहीं आते, तो ये लोगों ने आखिरी बार कब बात करी थी जेनजी से? ये तो इनको कहते थे ये लोग क्या करते, ये लोग सीरियस नहीं है। বিভিন্ন সূত্রের বক্তব্য, 2029 সালে ভারতে 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা হবে দেশের মোট জনসংখ্যার প্রায় 25%। বিজেপি ইতিমধ্যেই তাদের ক্ষোভের আঁচ পেয়েছে, তাই কি তাদের মন পাওয়ার চেষ্টা করছে আরএসএস? अगर जेन जी चिल्ला रही है तो विरोध के लिए नहीं चिल्ला रही, कुछ तकलीफ है इसलिए चिल्ला रही। बिल्कुल उसको ठीक करना चाहिए। जेन जी अगर एजिटेशन कर रही है तो एंटी नेशनल तो है नहीं, अपने लोग हैं, अपनी नेक्स्ट जनरेशन है। जी सर, इस अपनेपन से डायलॉग का साथ मैंने बोला अपनापन चाहिए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেলফি ভিডিও পোস্ট করছেন। বিজেপি সাংসদদের বেশি করে সোশ্যাল মিডিয়ায় মন দিতে বলা হচ্ছে। সবটাই কি জেনজির মন শান্ত করতে, 2029 সালের লোকসভা ভোটের আগে তাদের কাছে পেতে? আরএসএস বিজেপি বাধ্য হচ্ছে এই ছাত্রছাত্রীদের যে তারা দেশদ্রোহী নয় এই কথাটা বলতে, এবং মোহন ভাগবত আরএসএস চিফ হিসেবে সে কথা বলছে। কিন্তু আন্দোলনের আগে অবধি কী ছিল? আন্দোলনের আগে অবধি এদের টুকরে গ্যাং, নকশালপন্থী, আরবান নকশাল, রাষ্ট্রদ্রোহী, বিদেশি শক্তির টাকায় এরা আন্দোলন সংগঠিত করছে, এই সমস্ত কথা যখন বলেছিল সেগুলো তো তারা আজকে ফিরিয়ে দিতে বাধ্য। সাধারণ যারা যুবক যুবতী, যুব সম্প্রদায় যারা আগামী দিনে ভোটার হতে চলেছে, তাদের মনে কেন্দ্রীয় সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা বড় প্রশ্ন এসেছে, এবং যেটা এই সোশ্যাল মিডিয়ার যে আজকে যুগ, সেটায় সারা দেশে এই ধরনের আন্দোলনের তীব্রতা এবং এই আন্দোলনের সাথে সহমর্মিতা এটা অনেক বেশি করে আজকে এসেছে। শাসকরা কিন্তু আজকে যুব সম্প্রদায়ের সম্মিলিত সংঘবদ্ধ আন্দোলনকে ভয় পাচ্ছে এবং তারা পিছু হটতে বাধ্য হচ্ছে, তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের কথাকে মেনে নিয়ে তাদের মতন করে চলার চেষ্টা করছে। এক আন্দোলনে কিভাবে সরকারকে কাঁপিয়ে দেওয়া যায়, কিভাবে সব প্রজন্মকে একজোট করা যায়, তা দেখিয়ে দিয়েছে জেনজি। এবার কোন দল কিভাবে তাদের মন জয় করতে পারবে সেটাই দেখার। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সোশ্যাল মিডিয়ায় জোর, ট্রেন্ডে ভরসা, লক্ষ্য কি জেনজি? কেন্দ্রকে নতি স্বীকারে বাধ্য করা তরুণ প্রজন্মের আন্দোলনের পর প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আহ্বান ঘিরে এই প্রশ্ন উকি দিচ্ছে অনেকের মনে। 7ই আগস্ট ছিল জাতীয় হ্যান্ডলুম দিবস। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় GRWM অর্থাৎ গেট রেডি উইথ মি ট্রেন্ড ফলো করে পছন্দের হ্যান্ডলুম পণ্যের সঙ্গে সকলকে ভিডিও পোস্ট করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। अभी पिछले सप्ताह आप सबने फ्रेंडशिप डे मनाया। मैं आज आग्रह करता हूं, 7 अगस्त हैंडलूम डे होता है। हमने इतने ही उत्साह और उमंग के साथ हैंडलूम डे मनाना है। आप भी तो इस प्रकार से एक हैंडलूम की वैरायटी के साथ GRWM वीडियो करके जरूर दुनिया के सामने अपनी बात रख सकते हैं। শুক্রবার এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকেও প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় প্রচারের উপর জোর দেন। আমার যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সেখানে কতগুলি পোস্ট হয়েছে, কত লাইক হয়েছে, কত শেয়ার হয়েছে, কত রিচ হয়েছে, একটা মার্কশিট দিয়ে বলা হলো
যে আমাদের যে কর্মকাণ্ড, দেশের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড মানুষের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রীর তরফে সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়া এবং হ্যাশট্যাগ বা GRWM ট্রেন্ডের উল্লেখ করে ভিডিও পোস্টের আহ্বান দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তার লক্ষ্য কি জেনজি? এসব কি তরুণ প্রজন্মকে কাছে টানার চেষ্টা? সম্প্রতি প্রশ্ন ফাঁস ইস্যুতে এই জেনজির আন্দোলন কেন্দ্রকে অস্বস্তিতে ফেলেছে। অনর তরুণ প্রজন্মের সামনে কার্যত নতি স্বীকার করতে হয়েছে মোদী সরকারকে। বাধ্য হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। সেই সঙ্গে আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্যাচার নিয়েও দেশ জুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। বিভিন্ন সূত্র থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী 2029 সালের লোকসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই তরুণ প্রজন্মই। সে বছর দেশে 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা হবে মোট জনসংখ্যার প্রায় 25%। 33 থেকে 48 বছর বয়সী ভোটারের হার প্রায় 24%। 49 থেকে 64 বছর বয়সীদের হার প্রায় 16%। 65 থেকে 83 বছর বয়সীদের হার প্রায় 8% এবং 84 বছরের বেশি বয়সীদের হার 1% হবে। অর্থাৎ শতাংশের বিচারে 18 থেকে 32 বছর বয়সীরাই হবেন সিংহভাগ। তাই কি জেনজিকে কাছে টানার চেষ্টা? পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা এত, তৃণমূলের এমপিরা বিক্রি হলো, শিবসেনার এমপিরা বিক্রি হলো, কিন্তু ভারতের যুব সমাজকে কিনতে পারলো না। ভারতের যুব সমাজ বিক্রি হলো না এবং তাদের চাপের সামনে বিজেপি সরকারকে, মোদী সরকারকে পরাজয় স্বীকার করতে হলো। এখন উনি যদি ভেবে থাকেন যে ইনস্টাগ্রামে 4টে রিল বানিয়ে ওনার 15 বছরের অপদার্থতা মিথ্যে হয়ে যাবে, সেটা উনি ভাবতে পারেন, কিন্তু গোটা দেশের মানুষ বুঝতে পারছে হাওয়া কোন দিকে যাচ্ছে। 2029-এ হয় এসপার নয় ওসপার হবে, আমরাও সেদিকে তাকিয়ে আছি। শেষ অবধি কি তরুণ প্রজন্মের মন পেতে সফল হবে পদ্ম শিবির? বিজেন্দ্র সিংহ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কোনো প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন নিট ইউজির প্রশ্নপত্র। এনটিএর 3 বিশেষজ্ঞের নাম উল্লেখ করে চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। নিটের আগে এপ্রিলে নিজেদের বাড়িতে স্পেশাল রিভিশন সেশনে প্রশ্ন ফাঁস, রেকর্ড না রাখতে প্রশ্ন ও উত্তর বলে দেওয়া হয় মুখে মুখে। একেই বলে সর্ষের মধ্যে ভূত। নিট ইউজির প্রশ্ন ফাঁস হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভেতর থেকেই। দায়ী নিটের নিয়ামক সংস্থা এনটিএরই কয়েকজন বিশেষজ্ঞ। চার্জশিটে বিস্ফোরক দাবি করল সিবিআই। যে প্রশ্ন ফাঁস ঘিরে গোটা দেশ উত্তাল হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে শেষ অবধি পদত্যাগ করতে হয়েছে। সেই প্রশ্ন ফাঁস কাণ্ডে এনটিএর 3 বিশেষজ্ঞের নাম উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, কোনো প্রিন্টিং প্রেস নয়, প্রশ্ন ফাঁসের আঁতুড়ঘর ন্যাশনাল টেস্টিং এজেন্সির অন্দরেই। চার্জশিটে দাবি করা হয়েছে, প্রশ্ন ফাঁসে জড়িত উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ মনীষা গুরুনাথ মন্ধারে, রসায়ন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রহ্লাদ বিত্তল রাও কুলকার্নি এবং পদার্থবিদ্যা বিশেষজ্ঞ মনীষা সঞ্জয় হাবলদার। সিবিআই এর চার্জশিট অনুযায়ী গোপন অনুবাদ প্রুফ রিডিং এর কাজে সুযোগের অপব্যবহার করে বিশেষজ্ঞরা প্রশ্নপত্র পাচার করেন। গত মে মাসে মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসে, যার জেরে পরীক্ষা বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অনিশ্চয়তার মধ্যে পড়েন প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী। নতুন করে পরীক্ষা দেওয়া হয় সিবিআই তদন্তের নির্দেশ। সেই তদন্তের পর সম্প্রতি আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। সেখানে বলা হয়েছে, গত এপ্রিলে পিভি কুলকার্নি, মনীষা মন্ধার নিজেদের বাড়িতে স্পেশাল রিভিশন সেশন করেন। সেখানে কয়েকজন পরীক্ষার্থীকে প্রশ্ন, 4টি বিকল্প এবং সঠিক উত্তর মৌখিকভাবে জানানো হয়। কোনো ডিজিটাল প্রমাণ না রাখতে পরীক্ষার্থীদের সবকিছু হাতে লিখে নিতে বলা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তল্লাশিতে উদ্ধার হওয়া পরীক্ষার্থীদের নোটবুকে সিএবেসেল ও হ্যান্ডরাইটিং পরীক্ষা করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয় 3রা মে হওয়া নিট ইউজির প্রশ্নপত্র। সেগুলো হুবহু মিলে যায়। এছাড়া তদন্তে অনলাইন লেনদেনের ডিজিটাল রেকর্ডও হাতে এসেছে। এর মধ্যে গোয়েন্দাদের আতশ কাচের নিচে রয়েছে মনীষা হাবলদারের পরিবারের অ্যাকাউন্টে হওয়া আর্থিক লেনদেন। সিবিআই এর দাবি, অনলাইনে টাকা ট্রান্সফার হয় মনীষার স্বামীর মোবাইল নম্বরে। প্রশ্ন ফাঁস কাণ্ডে অন্যতম সন্দেহভাজন লাতুরের শিশুরোগ বিশেষজ্ঞ মনোজ ভগবান রাও শিরুরের পরিবারের এক সদস্যের কাছ থেকে 5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলেও সিবিআই সূত্রে দাবি। চার্জশিট অনুযায়ী পিভি কুলকার্নি ও মনীষা মন্ধারে চিকিৎসক মনোজ ভগবান রাও শিরুরের সঙ্গে মিলে কিছু পরীক্ষার্থীকে সিদ্ধিবিনায়ক হাসপাতালেও ডাকেন, যেখানে পরীক্ষার্থীরা সম্পূর্ণ প্রশ্ন মুখস্থ করে নেন। কিন্তু কিভাবে সেই প্রশ্নপত্র দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল, চার্জশিটে সেই রুটেরও উল্লেখ করেছে সিবিআই। চার্জশিটে বলা হয়েছে, মনীষা হাবলদার পুনের এপিএম এর পদার্থবিজ্ঞানের অধ্যাপক তেজস হর্ষদ কুমার শাহকে প্রশ্ন বলে দিতেন।
তেজস হর্ষদ কুমার শাহ হাতে লেখা নোটগুলি পিডিএফ করে লাতুরের রেনুকাই কেরিয়ার সেন্টারের পরিচালক অধ্যাপক শিবরাজ মোতেগাঁওকরের কাছে পাঠিয়ে দিতেন। এইভাবে টেলিগ্রামের মাধ্যমে প্রশ্নপত্র মহারাষ্ট্র থেকে হরিয়ানা এবং হরিয়ানা থেকে রাজস্থানে যায়। মোটা টাকার বিনিময়ে ছড়িয়ে পড়ে দেশে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের 3 মাসের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। বারাসাত আদালতে 11 জনের বিরুদ্ধে দেওয়া হয়েছে চার্জশিট, যেখানে মূল ষড়যন্ত্রকারী হিসেবে ধৃত 2 বিজেপি কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুনের চক্রান্ত করা হয়েছিল। চন্দ্রনাথ রথকে খুনের মূল ষড়যন্ত্রকারী বিজেপি কর্মী 2 ভাই। বারাসাত আদালতে চার্জশিট পেশ করে সিবিআই এমনটাই দাবি করেছে বলে সূত্রের খবর। বিধানসভা ভোটের ফল বেরোনোর ঠিক 2 দিনের মাথায় 6ই মে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গাড়ির মধ্যে গুলি চালিয়ে খুন করা হয়। সেই ঘটনায় এখনো পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের 3 মাস পর সেই 11 জনের বিরুদ্ধে বারাসাত আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। সূত্রের খবর, তাতে 6 জন বন্দুকবাজ ও 3 জন মিডলম্যানের নাম উল্লেখ করা হয়েছে। ধৃতদের মধ্যে মূল ষড়যন্ত্রকারী হিসেবে নাম রয়েছে বিজেপি কর্মী সাগর সোনকার ও তার ভাই সাহেব সোনকারের নাম। সাগর ও সাহেব চন্দ্রনাথের অন্যতম সহযোগী ছিলেন বলেও দাবি করা হয়েছে চার্জশিটে। যাদের নাম পেয়েছে করেছে তদন্ত চলবে। কেউ দোষী হলে এই বিজেপিতে সব লোক একদম গঙ্গা জলে ধোয়া এরকম বলবো না আমি। সমাজ থেকে লোকে আসে রাজনীতিতে, আর সবচেয়ে খারাপ লোকেরাই আগে আসে। সেই জন্য কেউ দোষী হলে সে কোন পার্টি করে সেটা সেকেন্ডারি, দেশের আইন ভেঙেছে কিনা সেটা যে প্রথম তার সাজা হওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বিজেপির মুখ্যমন্ত্রী, তার আত্মসহায়ককে খুন করছে যারা, তাদের মধ্যে বিজেপি ভাইরা জড়িত। অতএব এর মধ্যে রহস্য আরও কিছু থাকতে পারে, আরও তদন্তের প্রয়োজন। সূত্রের খবর, চার্জশিটে আরও দাবি করা হয়েছে চন্দ্রনাথ রথকে বিধানসভা ভোটের অনেক আগে থেকে সরানোর চক্রান্ত চলছিল। অনেকে পলাতক বলেও চার্জশিটে দাবি করা হয়েছে। আবিদ দত্ত, রঞ্জিত সাউ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।